আসসালামু আলাইকুম। আমি শরীফ ইসলাম, কুটি টক্স উইথ শরীফের আজকে নতুন একটা পর্বে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত আছেন তিনি একজন অ্যাডভোকেট, জনাব শফিকুল ইসলাম। বর্তমানে তিনি আগামী যে নির্বাচন আসছে রংপুর পৌরসভার, সেখানে একজন সম্ভাব্য মেয়র প্রার্থী। তো আজকে আমরা ওনার সাথেই কথা বলবো, কিন্তু তার আগেও যেটা কথা হচ্ছে, উনি একজন অ্যাডভোকেট, উনি একজন মেয়র প্রার্থী, কিন্তু তার চাইতে বড় পরিচয় হচ্ছে আমার কাছে উনি আমার হাত পা। তো যাই হোক, আমরা সরাসরি চলে যাই আমাদের অতিথির কাছে। আসসালামু আলাইকুম স্যার। ছোটবেলায় যখন দেখতাম আপনি একজন শিক্ষক ছিলেন, তার পরবর্তীতে আপনি ল নিয়ে পড়াশোনা করলেন, এখন আপনি ওকালতি করছেন চাঁপাইনবাবগঞ্জ কোর্টে। তো শিক্ষকতা পেশাটা ছাড়ার পর আপনি হঠাৎ কেন ওকালতিতে গেলেন? আমি যখন প্রাইমারি পাস করলাম, শিক্ষে ভর্তি হলাম, তখন আমার মনের একটা ইচ্ছা ছিল আমি শিক্ষক হব। আমি এই শিক্ষকতা পেশাটাকে খুব সম্মানের সাথে নিয়েছিলাম। আমি মহারাজপুর ইসমা খানম মহাবিদ্যালয় ডেমনস্ট্রেটর হিসেবে 2002 সালে ঢুকি। সেখানে আমি 2 বছর সার্ভিস করি। তারপরে আমার যাতায়াত এবং কলেজের বেতন না হওয়ার কারণে আমি চাকরিটা ইস্তফা দিই। তারপরে আমি প্রসাদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে টিচার হিসাবে নিয়োগ পাই এবং সেখানে 7 বছর আমি বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেছি। এই 7 বছর শিক্ষকতায় আমি আমার জীবনে যতটুকু মেধা ছিল আমি সকল ছাত্রীদের কাছে বিকাশ করার জন্য, তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে শিক্ষা আলো ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি সর্বদা চেষ্টা করেছি। এখনো আমার ছাত্রীগুলো যদি আমাকে দেখে, তো শিক্ষক হিসেবে না, শিক্ষক তো আছি, বন্ধু হিসেবে আমার সাথে ওনারা কথা বলে, আমাকে খুব ভালো লাগে। এই শিক্ষকতা করার সময় বেতন না হওয়ার কারণে আমি শিক্ষকতা ছেড়ে দিই। এই শিক্ষকতা ছেড়ে দেওয়ার পর আমি কিছুদিন বেকার ঘুরেছি। হঠাৎ আমাকে বিজয় ঠাকুর, মনা ঠাকুরের ছোট ভাই, তুহিন গার্মেন্টসের মালিক, উনি বলল এই চাকরি করবা, তুমি বলো যদি চাকরি করো তো আমরা একটা সূর্যোদয় কিন্ডার গার্ডেন খুলছি, তুমি ওখানে প্রিন্সিপাল হিসেবে ঢুকো। আমি বললাম বেকার তো ঘুরে বেড়াচ্ছি, তো ঠিক আছে আমি ওখানে ঢুকবো। আজ আমার যে ভিডিও করছে উনি আমার ছাত্র, উনি আমার পোতা, আমি ওনার শিক্ষক। আমি ওই স্কুলে ঢোকার পর আমি ওখানে 4 বছর চাকরি করেছি। ওর ফাঁকে 2003 সালে আমি এলএলবি ভর্তি হই সরকারিভাবে। আমি 3-4 সালে পরীক্ষা দেওয়ার 2য় সেমিস্টার পরীক্ষা দেই। আমার বাবার স্বপ্ন ছিল আমার ছেলে উকিল হবে। আমি এবং আমার বড় ভাই একসাথে ভর্তি হয়েছিলাম। বিপ্লব ভাই, আমার বড় ভাই বিপ্লব ভাই একসাথে ভর্তি হয়েছিলাম, দুজন একসাথে পরীক্ষা দিয়েছি। ওই প্রথম পরীক্ষা দিয়েছে প্রথম বছর, উনিও পাস করেছিল, আমিও পাস করেছিলাম, কিন্তু আমাদের খামখেয়ালির কারণে, না বোঝার কারণে আমরা 2য় বর্ষে পরীক্ষা দিই। যখন আমি সূর্যোদয় কিন্ডার গার্ডেনের প্রিন্সিপালের দায়িত্ব পালন করলাম, তখন আমার বাবা ফের বললো তুমি আবার ভর্তি। আমি তখন ইউআইটিএস প্রাইভেট কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হই। আমি পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পর আমার রেজাল্ট, আমি কিন্তু স্কুলে কন্টিনিউ চাকরি করি, এর ফাঁকে আমি এই পরীক্ষাটা দিই, পাস করি। পাস করার পর 2013 সালে
আমি বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধনের জন্য আবেদন করি। আমি নুরুল ইসলাম সেন্টু অ্যাডভোকেটের সেরেস্তাতে কাজ করেছি, পেশাগত দক্ষতা অর্জন করেছি, তার কাছে শিখেছি। প্রকৃতপক্ষে আমার যেটা বার কাউন্সিলে কাগজ পাঠিয়েছিলাম, সেই কাগজের লয়ার হলেন আমার গুরু, আমার ওস্তাদ, আমার বড় ভাই, নাম হলো অ্যাডভোকেট আলাউদ্দিন, বাড়ি দীঘা, বর্তমানে বাড়ি রহমতপাড়া আমবাগানে। আমি প্রথমবার পরীক্ষা দিই, প্রথমবার পরীক্ষায় অকৃতকার্য হই। আমি দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে কৃতকার্য হই। আমি উকিল হিসেবে 2018 সালে চাঁপানগর বার অ্যাসোসিয়েশনে আমার ফর্ম জমা দিই এবং ওইখানে আমার ওকালত আমার নাম হচ্ছে। আমি অদ্যবধি বাংলা চাঁপানগর বার অ্যাসোসিয়েশনের সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য। আমি এই সদস্য। হঠাৎ নির্বাচনে আসার সিদ্ধান্তটা কেন, তাও আবার মেয়র হিসেবে? আমি 1996 সালে যখন আওয়ামী লীগ লোকগি বৈঠা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন হয়েছিল, ওই সরকারকে পতন করার জন্য যখন তারা লগি বৈঠা নিয়ে আন্দোলন করে, আমি একজন কর্মী হিসাবে তখন এই আন্দোলনের প্রতিহত করি। আপনার আব্বা কিন্তু তৎকালীন ভালো একটা পজিশনের বিএনপির নেতা ছিলেন। আমার পিতার কথা যদি বলতেই হয়, আমার দেখা মতে সকলের পিতা সকলের কাছে সম্মানিত, কারো পিতাই কারো কাছে অসম্মানিত না, সে হোক ছোট বড় যাই। আমার পিতা আমার কাছে সম্মানিত একজন শ্রদ্ধেয় মানুষ। আমি আমার পিতাকে দেখেছি কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। কেন করেনি? আমার পিতা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুব কাছের মানুষ। যখন জাগো দল তৈরি হয়, তখন আমার বাবা ছিলেন এই জাগো দলের সাংগঠনিক সম্পাদক। আমার বাবার কাছে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির সময় এসেছিলেন, রহনপুরে এসেছিলেন এবং আমার বাবা একটি কথা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে গেছিলেন যে আপনি সৎ থাকবেন, সত্য কথা বলবেন, অন্যায়ের সাথে আপোষ করবেন না। আমার বাবা এটা উনি শেষ পর্যন্ত রেখেছিলেন। আমার দাদা শেখ মোহাম্মদ আনিস, আমি ছোট থেকে দেখে আসছি ওনাকে, আমি শেষ দিন পর্যন্ত ওনাকে দেখেছি। উনি খুব ভালো একজন মানুষ ছিলেন। আমাকে যখনই দেখা হলো তখনই স্নেহের সাথে আগলে রাখতেন, নিজের নাতির মতো দেখতেন, আমার খুব স্নেহ করতেন। আর এই যে ওনার সততার বিষয়টা, এটা আমি শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। আমার বাবার আদর্শ, ওই যে সততা, আমি তো দেখেছি ওই সততাটা আমাকে আকৃষ্ট করেছে। আমি যেটা বলতে পারি না, আমি এখনো সৎ থাকার জন্য চেষ্টা করি, সত্য কথা বলার জন্য চেষ্টা করি। পারি কি পারি না এটা সাধারণ মানুষ বলবে। আমার বাবার সততা রাজনৈতিক জীবনে, আমরা 5টা ভাই বোন, আমার বাবা কখনো কোন জায়গায় রাজনৈতিক কথা বলে বা রাজনৈতিক কোনো পাওয়ার ব্যবহার করে কোথাও যে 2টি পয়সা বা কোনো 1 বিঘা জমি বা কারো কিছু করেছে, এমন কথা আমি যাবত শুনতে পাই না। আমার বাবা মারা গেছে, এখনো যদি আমার বাপের সাময়িক অনেক রাজনীতিবিদ আছে, তাদের ছেলেরা আছে, মেয়েরা আছে, তারা যখন কথা হয় তখন আমার বাবাকে সৎ এবং নির্ভীকই বলে।
আমি গর্বিত এমন বাবার সন্তান হয়। আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমি প্রত্যেকটা নাগরিককে বলবো সবাই আমার বাবার জন্য খাস দিলে দোয়া করবেন, আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করে। ইনশাআল্লাহ। তো যেটা কথা হচ্ছে যে আপনি এখন মেয়রের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, তো প্রথমেই যেটা কথা চলে আসে মেয়র নির্বাচনের ক্ষেত্রে, সেটা হচ্ছে দলীয় একটা সমর্থন। যে দল কাকে সমর্থন দিবে এটা হয়তো দল সেই সময়ে পর্যবেক্ষণের মাধ্যমে একটা সিদ্ধান্ত নিবে দল। তো আপনি ছাড়া আরো বেশ কিছু প্রার্থী আছে যারা অতীতেও ছিল, কেউ নতুন আসছে। তো আপনার কি মনে হয় যে আপনাকে কেন দল থেকে আপনাকে সিদ্ধান্ত দিতে পারে যে হ্যাঁ এই মানুষটা পারফেক্ট হতে পারে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেকেই মনোনয়ন প্রত্যাশী হতেই পারে, চাইতেই পারে। দল কেন আমাকে মেয়রের কার্ডটা দিবে বা আমাকে কেন সমর্থন করবে? তুমি একটা চমৎকার প্রশ্ন করেছো। মৃত্যুর আগে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সততার সাথে দল পরিচালনা করেছেন। যখন তাকে হত্যা করা হয়, হত্যার সময় তার একটা সুটকেস ছিল, যেটা আমার বাবার মুখে শুনেছি, বিভিন্ন নেতা কর্মীর মুখে শুনেছি। ওই সুটকেসটা খুলে যে তিনটা জিনিস পেয়েছিল, একটা জায়নামাজ, একটা কোরআন শরীফ, আর একটা তসবিহ। এই সবটা আমাকে এই দলের চাবিকাঠি, আর এই সব মানুষ হিসেবে আমি এই কার্ডটা পাবো এই আশা ব্যক্ত করি। আমার প্রধানমন্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ 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 ওনাকে জান্নাত নসিব করেন। বেগম খালেদা জিয়ার সাথে আমার বগুড়াতে একদিন মিট হওয়ার সৌভাগ্য হয়েছিল। তিনি আমাকে বলেছিলেন যে আমার সব মানুষের দরকার। ওই কথাটা আমাকে অনুপ্রেরণিত করছে। আমি এখন পর্যন্ত সৎ থাকার চেষ্টা করছি, সত্য কথা বলার চেষ্টা করছি। রহনপুর পৌরসভায় 1995 সালে রহনপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠা কাল থেকে এ যাবৎ পর্যন্ত রহনপুর পৌরসভায় যতগুলো মেয়র প্রশাসক নিয়োগ হয়েছে, আমি হলফ করে বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি, রহনপুর পৌরসভার কোনো বাজেট, কোনো কিছু তারা জনসম্মুখে প্রচার করেনি। আমাকে যদি আমার দল, এই রহনপুরবাসী যদি আমাকে মেয়র হিসাবে নির্বাচিত করে সম্মান দান করে আল্লাহর মাধ্যমে, আমি আপনাদের কথা দিচ্ছি, রহনপুর পৌরসভার 1 কোটি টাকার বাজেট যদি রহনপুর পৌরসভাতে আসে, আমি এটা জনসম্মুখে রহনপুর পৌরসভার ডিজিটাল বিজ্ঞপ্তির মাধ্যমে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন জানিয়ে দেওয়া হবে। আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি এবং আল্লাহর কাছে আমি ওয়াদাবদ্ধ, আমি এটা করব। তো এখন যেহেতু আপনি বললেন, যেহেতু উঠে আসলো পৌরসভার সাবেক প্রশাসক এবং চেয়ারম্যান মেয়র যারা ছিল, তো আমাদের রহনপুর পৌরসভা যখন রূপান্তরিত হলো ইউনিয়ন কাউন্সিল থেকে, মানে ইউনিয়ন পরিষদ থেকে, এটা 1996 সালের 1 জানুয়ারি। 95 না 96? 96। হ্যাঁ, তো 1996 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠাতা যিনি প্রশাসক ছিলেন জনাব R.K. দেব। আমি ওনার নামটা শুনেছি কিন্তু সঠিক মনে পড়ে না আমার। তুই তো দেখিসই দেখি, তো চান্স নাই। আপা দেখেছেন, আপনি দেখেছেন। আমি যেমন পৌরসভায় গেলে দেখতে পাই যে হ্যাঁ জনাব আছে। এটা খুব মানে লাগে যে আমাদের পৌরসভার প্রথম প্রশাসককে, এটা অনেকেই জানে না, অনেক নাগরিক জানে, কিন্তু এটা জানা দরকার যে হ্যাঁ। তারপর প্রশাসনিক ভাবে চলার পরে 2001 সাল সম্ভবত জনাব জিয়াউর রহমান চেয়ারম্যান। 96 কি? হ্যাঁ, প্রশাসক হওয়ার পরে একটা নির্বাচন হইল। নতুন করে আবার যখন 96 সালে আমলে গেল, তখন জিয়াউর রহমানকে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হলো। তো নির্বাচনটা কখন হলো পৌরসভা? যখন 1998 সালে 97 সালে নির্বাচনটা হয়। প্রথম নির্বাচন। এই R.K. দেব তখন আমাদের এখানে নির্বাহী কর্মকর্তা হিসাবে
ছিলেন। ছিলেন এবং তিনি খুব সৎ মানুষ ছিলেন, মানুষকে খুব ভালোবাসতেন, সঙ্গীত প্রিয় মানুষ ছিলেন, খেলা প্রিয় মানুষ ছিলেন, উনি সংগঠক মানুষ ছিলেন। উনার প্রত্যেকটা জিনিস রহনপুর বাসিন্দা গোমাস্তাপুর উপজেলায় যারা ছিলেন সে সময় তাকে শ্রদ্ধা করে স্মরণ করে বর্তমান অবধি। তিনি খুব সৎ মানুষ ছিলেন এবং জ্ঞানী মানুষ ছিলেন, তাকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। তারপরে জিয়াউর চাচা এলেন প্রশাসক হয়ে, আবার নির্বাচন হলো, জিয়াউর চাচা আবার ওখানে পাস করলেন। এই করা থেকে অদ্যবধি পর্যন্ত কোন মেয়র কত টাকা বাজেট আসছে, কোন কোন খাতে বাজেট হবে, কোথায় কে পেয়েছে, এই কথাটি একবারও বলেননি বা জনগণ জানে না। আপনি কখনো করার চেষ্টা করেননি যে এটা কেন হচ্ছে না? আমি করেছি। যখন একটা রাস্তার কাজ হয়েছে আমি বলেছি আমি বুঝবো কিভাবে রাস্তায় কিভাবে কাজটা হবে। রাস্তার কাজ দিয়ে যদি আসে, আপনি সম্প্রতি আমাদের যে এই যে রাস্তাটা হলো আমাদের রহনপুরে, এটার বাজেট ছিল যতটুকু জানি রহনপুর বেলি ব্রিজ থেকে শুরু করে খয়রাবাদ পেট্রোল পাম্প পর্যন্ত, কিন্তু রাস্তার আরসিসি কাজটা শুরু হয়েছে খড়মোড় থেকে তেঁতুল মোড় পর্যন্ত বা ব্রিজ পর্যন্ত। তো এই যে আপনি এবার বাধা প্রদান করেছিলেন যে কাজটা সুষ্ঠু হচ্ছে না, কিন্তু পরবর্তী দেখা গেল আপনি বিতর্কিত অবস্থায় করলেন, মানুষ আপনাকে ভুল বুঝলো। তো এই বিষয়টাকে আপনি কিভাবে মানুষকে বোঝাবেন যে না আপনি আপনার জায়গাতে সঠিক ছিলেন, আপনি জনগণকে সেটা বুঝাতে পারেননি সঠিকভাবে? আমি অদ্যবধি জনগণের পক্ষে কথা বলছি। কেন হয়নি এই প্রশ্নটা একটা মর্মান্তিক প্রশ্ন। আমি যদি সত্য কথা বলে দিই অনেকে আমাকে ছোট করে কথা বলবে, আমার সমালোচনা করবে, তারপরে আমার সত্যটা বলতে হবে। আমাদের রহনপুর পৌরসভায় 220 কোটি টাকার কাজ এসছে এ পর্যন্ত। এখন বর্তমানে কাজগুলো চলমান। মানে এই 220 কোটি টাকার বাজেটটা কখন আসলো, কত সালে? 220 কোটি টাকার বাজেট এসছে 2023 সালে। 23 সালে। তখন আওয়ামী লীগের মেয়র মোদি ছিল না, স্বতন্ত্র প্রার্থী ছিল। আওয়ামী লীগ তো ছিল গোলাম রাব্বানী মিসাস ফেল, কিন্তু স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান খান। কথা হলো আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ সমর্থিত। আওয়ামী লীগ করতো কিন্তু একই ছিল স্বতন্ত্র থেকে, তার মানে যতদিন 5 বছর ছিল স্বতন্ত্র মেয়র ছিল, কোনো দলীয় মেয়র না। কথা হলো স্বতন্ত্র ভোট করেছিল কিন্তু সমর্থক কিন্তু আওয়ামী লীগের। আমরা গেছি তো। তাহলে আপনি যদি সেটা বলতে চাই, তাহলে নৌকার নমিনেশন পেয়েছিল গোলাম রাব্বানী বিশ্বাস কিন্তু সে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে কিছু আওয়ামী লীগ যে বিদ্রোহী প্রার্থী ছিল মতিউর রহমান খান, সে জয়যুক্ত হয়। আর তাকে জয়যুক্ত করার পরে কার অবদান ছিল সবাই জানে। তুই অনেক কিছু জানিস না। আমাদের রহনপুর পৌরসভায় মেয়রের পদ বিক্রি হয় এবং পদটা কিনে নেয় কিছু অর্থশালী লোক। কিভাবে পদ বিক্রি হয় আর কিভাবে কিনে নেয়? আমাদের 9টি পৌরসভা, 9টি ওয়ার্ড, না 9টি ওয়ার্ডে 9টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় আমরা এখন বর্তমানে 32,000 সামথিং ভোটার। এই 32,000 ভোটারকে কন্ট্রোল করে কিছু স্বার্থান্বেষী মহা, কিছু দুর্নীতিবাদ, কিছু লুটে খাওয়া মহল, কিছু ধান্দাবাদ। এরা ভোটটাকে প্রভাবিত করে। কিভাবে করে? এই 10, 15, 20 জন আছে যারা ধনী মানুষ, তারা টাকা ইনভেস্ট করে কার পিছনে? পৌরসভার মেয়রকে কিনে নেওয়ার পিছনে। আমি একজন মেয়র প্রার্থীকে টাকা দিলাম, ওকে মেয়র বানাবো, তারপর মেয়র হবে হাতের পুতুল, আমি হব পুতুলের নাচের মালিক। আমি হবো মালিক, ও হবে পুতুল। আমি যাবত ভোট যতগুলা মেয়র হয়েছে তারা সত্য কথা বলে না, সৎ পথে চলে না। যদি সত্য কথা বলতো তাহলে আমাদের রাস্তার জন্য মাঠে নামতে হতো না, প্রতিবাদ করতে হতো না, আমাকে প্রতিবাদ করার জন্য জেলে যেতে হতো না। আমি অন্যায়ের
অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করেছি, সত্য কথা বলেছি। অন্যায়কে আমি মেনে নিতে পারিনি, এই কারণে আমাকে জেল জুলুম অনেক ভয় ভীতি অনেক কিছু দেখা হয়েছে। তারপরে আমি বলছি আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আমি কাউকে ভয় করি না, ভবিষ্যতেও করবো না। পৌরসভার কর্মচারীদের কথা যদি বলি, একটা জিনিস লক্ষ্য করা গেছে ইদানিংকালে প্রায় দেখে আসছি, প্রায় আমি আমার অভিজ্ঞতা থেকে প্রায় 20 বছর থেকে দেখে আসছি এটা, যে একজন মানুষ পৌরসভায় চাকরি নেয়, 5 বছর পর মেয়র চেঞ্জ হলে তাকে আর দেখতে পাওয়া যায় না চাকরিতে। এই কারণটাতে আপনি কি বলবেন? 5 বছর পর ওই লোকটার চাকরি কেন থাকে না? মানে ও কি 5 বছরের জন্যই চাকরিতে জয়েন করে, যে হ্যাঁ আমি 5 বছর চাকরি করবো, তারপর চাকরি ছেড়ে দেবো, আমার জায়গায় আরেকজন আসবে? কথাটা সঠিক নয়। নিয়ম স্থায়ীভাবে হয়, নিয়োগ খণ্ডকালীন হয়। যারা স্থায়ীভাবে নিয়োগ পায় তাদের চাকরি যাওয়া কোনো দুর্নীতি অনিয়ম না করলে তাদের চাকরি যাওয়ার কোনো কারণ থাকতে পারে না। আর যেগুলা খণ্ডকালীন চুক্তি ভিত্তিক হবে, ওটা সচরাচর যারা নির্বাচিত মেয়র থাকেন তারাই দেন, তাদের নিজের লোকগুলাকেই দেন। ওই কারণে মেয়র পরিবর্তন হলে সে খণ্ডকালীন কর্মকর্তা কর্মচারীগুলোকে চলে যেতে পারে। আমি যতদূর জানি এটাই সত্য কথা। এখন আপনার কাছে আমার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে সিন্ডিকেটের ব্যাপারটা, যে কিছু স্বার্থবেশী মানুষ নিজের স্বার্থের জন্য পুরো যে 32,000 মানুষকে রংপুর পৌরসভার জিম্মি করে রাখছে। 32,000 মানুষের ভোটের কোনো মূল্য নাই, কিন্তু পার্টিকুলার কয়েকজন মানুষ, 10 জন হতে পারে, 20 জন হতে পারে, 2 জন হতে পারে, এদের উপরেই চলছে রংপুর পৌরসভাটা, তাদের ভোটের কোনো মূল্য নাই, কিন্তু এই 10-12 জন বা 15 জন 20 জনের মূল্যের উপরেই কিন্তু ভোটটা চলছে। তো আপনাকে যদি এই লোকগুলা, এই পার্টিকুলার লোকগুলা, স্বার্থান্বেষী মানুষগুলিতে আপনাকে সমর্থন না দেয়, তাহলে কি আপনি আগাতে পারবেন? কথা হলো আমি জনগণের পক্ষে লড়ছি, কিন্তু জনগণের ভোটের কোনো মূল্য নাই এখানে। আমি জনগণের অধিকারের জন্য লড়ছি, ন্যায় বিচারের জন্য লড়ছি, সত্যের পক্ষে লড়ছি। ওই 17টা মানুষ, 20টা মানুষ, 30টা মানুষ 10 লাখ করে ইনভেস্ট করছে একটা মেয়রকে দিব 10 লাখ করে, তাহলে যদি 20 জন থাকে তাহলে 2 কোটি টাকা হচ্ছে। এই 2 কোটি টাকাতে এই সাধারণ মানুষগুলাকে রাতের বেলা প্রলোভন দিয়ে পয়সা দিয়ে ভোটটা কিনছে। আমি সাধারণ ভোটাররাকে বলবো আপনাদের মূল্য 200 টাকা 100 টাকা নয়। আপনারা বুঝতে পারছেন না যে আপনারা কিভাবে ব্যবহার করছে। আপনারা পৌরসভায় যান, এই রাস্তাটার কাজ হচ্ছে না কেন বা কিভাবে হবে যদি জানতে চান, বলছে তুমি কে? Why? তো আপনি যেটা বললেন যে রাতের বেলার ব্যাপারটা, মানে রাতের টাকা ছড়ানোর যে বিষয়টা, অর্থাৎ এখানে প্রশ্ন চলে আসে, একটা আমরা কথা শুনতে পাই নগদ নারায়ণ, জনগণ নগদ নারায়ণে বিশ্বাসী হয়ে যাচ্ছে। মানে কিছু মানুষ, 32,000 মানুষের মধ্যে যদি 320টা মানুষের নগদ নারায়ণে বিশ্বাসী হয়, এই 320টা মানুষের জন্য কিন্তু অনেক খেলা ঘুরিয়ে যেতে পারে। তো আপনি কি বলতে চাইছেন এই নগদ নারায়ণের লোকগুলাই, এই নগদ নারায়ণের লোকগুলাই এই যে এই সিন্ডিকেটটার পক্ষে যাচ্ছে, পক্ষে যাওয়ার কারণে এই লোকটির কারণে পুরা জনগণ, মানে একটা পৌরসভার যে যতগুলো ভোটার সবাই, মানে এই যে কিছু লোক নগদ নারায়ণের বিশ্বাসী, এই নগদ নারায়ণের বিশ্বাসী লোক যখন সিন্ডিকেটের সাপোর্টে যাচ্ছে, তখন সিন্ডিকেটের দলটা ভারী হচ্ছে, যারা নেই ভাবে ভোট দিচ্ছে তারা ভোটটা পাচ্ছে না বা তাদের ভোটটা কাজে লাগছে না। আপনি এটাই বলতে চাইছেন? আমি এইখানে এই কথাটি শুধু বলতে চাচ্ছি না, আমি এর সাথে আরেকটি কথা যোগ দিতে চাচ্ছি। অবশ্যই যারা নগদ নারায়ণে বিশ্বাসী, আপনারা ভুল করছেন। আপনার অধিকার সম্পর্কে আপনারা সচেতন নন। একটা পৌরসভা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, এই উপজেলা বলেন আর সংসদ নির্বাচন বলেন, মোট ভোট হয় 3টা। যদি ইউনিয়ন পরিষদে থাকেন তাহলে একবার ভোট দিতে পারবেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার আর মহিলা চেয়ারম্যান। পৌরসভাতে থাকলে পৌর মেয়র, মহিলা চেয়ারম্যান আর কমিশনার, ওয়ার্ডের কমিশনার। উপজেলাতে ভাইস চেয়ারম্যান 2টো আর একটা হলো চেয়ারম্যান। আর সংসদে তো একটাই ভোট, চাকরি দিবেন একটাই ভোট। এমপি সরকার দুটো। আমরা এটা কখনো চিন্তা করে দেখিনি 5 বছরে কত দিন। আপনি যদি হিসাব করেন তো 5 বছরে
76 দিন বোধহয় পরে সম্ভবত। এই 1776 দিনে ভোটটা হয় মাত্র 7 দিন। 3 7 21 দিন। আমরা 1700 দিন কিন্তু খেটে খাই। আমি 1700 দিন কিন্তু শ্রমিক, আর এই 3 7 21 দিন আমি কিন্তু ফকির। কিসের ফকির? ওই যে ভোট হচ্ছে, আমাকে খেতে হবে, নগদ নারায়ণ। আমি বলবো আপনারা যারা এটাতে বিশ্বাসী, যারা এটা করে, আপনারা দয়া করে আপনার ছেলের ভবিষ্যৎ, আপনার মেয়ের ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ, এলাকার ভবিষ্যৎ নিয়ে একটু ভাববেন। এই 21 দিনের জন্য আপনারা দয়া করে ফকির হবেন না, কারো কাছে তার ইমান বেচবেন না। আপনারা ইমানের সাথে ভোটটা দেবেন, যে সৎ লোক তাকেই দিবেন। তাহলে এবার আমি আপনাকে যেসব প্রশ্ন করবো সেটা হচ্ছে একদম মেয়রের ক্ষেত্রে বাইরে। ধরে দেন আপনি মেয়র প্রার্থী না, আপনি হচ্ছেন সাধারণ একজন ভোটার। সে ভোটার হিসেবে যদি আপনাকে আমি প্রশ্ন করি, যে আপনি ভোটার হিসেবে আমাকে উত্তরগুলো দিবেন। সে উত্তরগুলো হচ্ছে যে আমার প্রশ্নগুলো হচ্ছে যে রংপুর পৌরসভার খামতি কি আছে যেগুলা ভরাট হলে জনগণের উপকার হবে। আপনি কিন্তু এখানে একজন ভোটার হিসেবে উত্তর দেবেন। আমি একজন ভোটার হিসেবে যেটা রহনপুর পৌরসভাতে দেখতে পাই, খামতিগুলা আমাদের পৌরসভাতে খেলাধুলা শরীর চর্চা করার জন্য কোনো মাঠ নেই। যে কয়টা মাঠ আছে সেটা খেলার অনুপযোগী। একটা ইসুবালী কলেজ মাঠ, একটা স্কুল মাঠ, আমি দেখি জনতা স্কুলে একটা ছোট মাঠ আছে, একটা হাজি রিয়াজুদ্দিনের ছোট মাঠ আছে, একটা ওই পিএম কলেজে একটা ছোট মাঠ আছে। খেলার অনুপযোগী 2টা মাঠ আমার চোখে পড়ে। আরেকটা খয়রাবাদে একটা ভালো মাঠ আছে, খয়রাবাদ স্কুলে একটা ভালো মাঠ আছে। এই 3টা মাঠ হলো খেলার উপযোগী। এই খেলা কয়জন খেলবে এইসব মাঠে? আমাদের 32,000 জনগণ ভোটার, এই 32,000 ভোটারের এই মাঠে সংকলন হবে না। এই মাঠটিতে সংকলন না হওয়ার কারণে আমরা এখন ঘুরে বেড়াই, আমরা এখন নেশার সাথে জড়িত, আমাদের মেধা বিকাশ কম। আমরা বর্তমানে আপনারা দেখতে পান পোল্ট্রি মুরগি অনেক মোটা তাজা, কিন্তু গায়ে শক্তি নাই। আমাদের সন্তানগুলো আজ এমন হয়ে গেছে। কার কারণে? শুধু আমাদের মতো ভোটারের কারণে। আমরা ভোটটা সঠিক জায়গায় না দিয়ে আমরা ওই যে বললাম, আপনাকে পূর্বে বলেছিলাম, আমরা পৌরসভার মেয়র বিক্রি হয়। এই বিক্রি হওয়ার কারণে আমরা সব পোল্ট্রি মুরগি হয়ে গেছি। আমিও হয়ে গেছি, সাধারণ জনগণরাও হয়ে গেছে। এর প্রতিবাদ একটা সুরাহা হওয়ার দরকার। যদি এই সুরাহা করতে চান, আমি আপনাদের এখানে প্রতিশ্রুতি না, ওয়াদা করছি, আমাকে যদি আপনারা মেয়র করেন, আমি 9টি ওয়ার্ডে আমি 9টি মাঠ করে দেব। এখন প্রশ্ন আসতে পারে, আপনি কত বড় লোক, 9টি মাঠ করে দিবেন? আমার প্রশ্ন এটাই ছিল। আমি পরবর্তীতে এটাই করতাম যে আপনি যে বললেন, এই যে কথাটা বললেন, এটা কি শুধু মুখের বলি নাকি যদি আমার তো করতে আমার একটা পরিকল্পনা আছে। আপনি ওয়ার্ডে 9টা মাঠ করতে যে পরিমাণ মাটি লাগবে, সে পরিমাণ মাটি আপনি অর্থ লাগবে। অর্থের আগে মাটির প্রয়োজন। মাটিটা পাইতে হবে, অর্থ লাগবে। হ্যাঁ, মানুষ আপনি মেয়র হয়ে গেলেন, পৌরসভা থেকে আপনাকে এতগুলো কি টাকা দিবে যে আপনি 9টা ওয়ার্ডে 9টা মাঠ কিনে আপনি তৈরি করবেন স্টেডিয়াম? আমি পৌরসভায় একটি পয়সাও নেব না। তো আপনি এত টাকা থেকে পাবেন? থেকে পাবো? এটা প্রশ্ন। আমাদের এখানে পৌরসভায় যারা মেয়র হয়েছে তারা অনেক কিছু জানেন না, বা জানলেও করেননি। অনেক কিছু জানেন না বা জানলেও করেন। কারণটা কি? পৃথিবীতে 205টা আছে স্বাধীন রাষ্ট্র, আর মোট রাষ্ট্র হলো 212টা। 205টা হলো স্বাধীন রাষ্ট্র, আর 7টা স্বাধীন নয়। তারা এখনো পুরোপুরি স্বাধীনতা পায়নি, কিন্তু নাম আছে।
পৃথিবীতে এমন রাষ্ট্র আছে বা রাষ্ট্রনায়ক আছে যারা দান করে, তাদের এমবেসি আছে বাংলাদেশে। ধরে নাও যাক ইংল্যান্ডের এমবেসি আছে, হ্যাঁ, আমি ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে, চার্লসের কাছে, রাজার কাছে আমি দরখাস্ত করবো যে আমার এলাকার ছেলে পেলেদের নষ্ট হয়ে যাচ্ছে, তারা শারীরিকভাবে অক্ষম হয়ে যাচ্ছে, আপনি একটা মাঠ দেন। আমার বিশ্বাস আমি ওখান থেকে মাঠগুলো নিয়ে আসতে পারবো, ওখান থেকে অর্থগুলো ছাড় নিয়ে আসতে পারবো। হোক না ইংল্যান্ডের চার্লসের নামেই হোক, হোক না তুরস্কের প্রেসিডেন্টের নামে হোক, হোক না ফ্রান্সের প্রেসিডেন্টের নামে, হোক না সৌদি আরবের বাদশার নামে, হোক না দুবাইয়ের বাদশার নামে, মাঠটা তো আমার এলাকায়। মাঠটা আমি অবশ্যই অবশ্যই আমরা যদি আবেদন করি তারা দিবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই বিশ্বাসের উপর ভিত্তি করে আমি বলছি, যদি আপনারা আমাকে মেয়র বানান, আমি 1টি টাকাও পৌরসভার নিব না, মাঠটি আমি দানে করে দেবো। এবং কয় টাকা দাম দিয়েছে ওই যে বলেছি না পূর্বে, কি পৌরসভাতে সারাদিনের হিসাব লেখা থাকবে, আপনারা আমাকে প্রশ্ন করবেন না, যে ওখানে দাঁড়িয়ে দেখবেন ডিজিটাল মিটারে সব লেখা আছে। এখন রহমতুল পৌরসভার আর একটা মূল সমস্যা যেটা বলি, সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম। এই যে ট্রাফিক জ্যাম, আমরা যে আমার যে স্টুডিওটা বর্তমানে আপনারই অফিস, যে স্টুডিও দাঁড়িয়ে আছি সেটা তেঁতুল মোড়ে। আর তেঁতুল মোড়ের জ্যাম হচ্ছে রহমপুরের সবচেয়ে বিখ্যাত জ্যাম। মানুষ তেঁতুল মোড়ের নাম শুনলে আটকে ওঠে, তেঁতুল মোড় ক্রস হওয়া লাগবে মানে এখানে আমাকে 1 ঘন্টা আধা ঘন্টা জ্যাম খাওয়া লাগবে। এটা ডিরেক্টর, তোর বাড়ি তেঁতুল মোড়, আমি ভালোই জানিস। আমি আপনি জ্যাম নিয়ে কি করবেন? আমি এখানে তুই আমাকে একটা দারুণ প্রশ্ন করেছিস বাবা। এই যে জ্যাম, সরকার কিন্তু উন্নয়নের পক্ষে কথা বলছে এবং উন্নয়ন করার জন্য সচেষ্ট আছে। এই সরকার কেন রাস্তাগুলো দীর্ঘায়িত হচ্ছে না? একটা পুরাতন কথা বলি, যখন প্রেসিডেন্ট সৈয়দ জিয়াউর রহমান ছিলেন তখন একটা রাস্তার অনুমোদন দিয়েছিলেন। রাস্তাটার নাম ছিল KGPS। এই KGPS রাস্তাটা যখন অনুমোদন হলো তখন এই রাস্তাটা কে কানসার, জিএ কমাস্তাপুর, পিএ পোরশা, এসে সাপাহার, এই এই রাস্তাটা এই কানসার, গমস্তাপুর, পোরশা, সাপাহার একটা বাইপাস হবে। এই বাইপাসটা অনুমোদন আছে, কিন্তু বিগত দিনে যারা এমপি ছিল, যারা যারা এই পরিচালনার দায়িত্বে ছিলেন, জনগণের প্রতিনিধি ছিলেন, তারা করেছেন কি, মানে তারা কি কাজ করেছেন বলতে পারবো না, কিন্তু আমার দেখার মতে তারা চেষ্টা করেছেন কিনা এটা জনগণই বলবে। এই রাস্তাটা যদি KGPS রাস্তাটা যদি নির্মাণ করা হয়, তাহলে রহনপুর পৌরসভায় কখনো যানজট হবে না। আর যে রাস্তা দিয়ে চলাচল করছে এটা হলো পৈতৃক সম্পত্তির রাস্তা। খাড়ি থেকে মুক্তাসা সিনেমা হলের ওপাশে খাড়ি থেকে কলেজ গড়মোড় পর্যন্ত, রাজ্য বালিকা বিদ্যালয় পর্যন্ত এটি হলেন জমা রাস্তা। খাড়ি থেকে তেঁতুল মোড় পর্যন্ত রাস্তাটি হলেন সেবায়ত মহন্ত স্ট্রিটের। আর এই তেঁতুল মোড় থেকে রাজ্য বালিকা বিদ্যালয়ের ব্রিজ পর্যন্ত বিভিন্ন জনের জমা রাস্তা, যাদের যাদের দুদিকে বাড়ি আছে, বিভিন্ন জনের যাদের দুই দিকে বাড়ি আছে তাদের রাস্তা। যেমন জামা কাকার বাড়ি, পলাশ ভাইদের বাড়ি, ওই রাস্তা, ভাইদের বাড়ি, আপনার বাড়ি, ওই রাস্তাটা আমরা আমার বাবারা দিয়েছিল 13 ফিট রাস্তা। বর্তমানে যে রাস্তাটা হয়েছে আমার কাছে না বলে আমাদের এলাকার এই জিয়াউ এমপি, এই মন্ত্রী, এই হুমায়ুন আমাদের জোর করে পুলিশের ভয় দেখিয়ে আমাদের রাস্তা ভেঙা, ঘর ভেঙে রাস্তা নিয়েছে। যদি সরকার রাস্তা বড় করতেই চায় তাহলে তো সুযোগ আছে। অবশ্যই আমার যদি পৈতৃক সম্পত্তি থাকে,
একবার করবে আমার সাথে। কিন্তু ওই যে বলেছি আপনাদের 17, 18, 20 জন আছে যারা মেয়র কিনে নেয় টাকা দিয়ে, 10 লাখ দিল, 20 জনাতে 2 কোটি দিল, তাহলে ভোটটি তো আমি কিনে নিলাম। এই এই লোকটি রহনপুরের উন্নয়ন চাই না, এই লোকটি রহনপুরের ভালো চাই না। আর সাধারণ আমরা যারা ভোটার, তারা নিজের ভালো মন্দ বুঝতে চায় না। আমরা 21 দিনের ফকির হিসেবে চলতে চাই। এই ফকির বা যে খাওয়া থেকে না খেয়ে থাকা একজন সুনাগরিকের জন্য অনেক আনন্দের এবং শ্রদ্ধা। আমি বলছি আপনাদের, আপনারা সকলেই সম্মানিত নাগরিক। এই 21 দিন সৎ থাকেন, সৎ লোককে ভোট দেন। আমাকে যদি তাই কিন্তু নয় যে সৎ, আমার চেয়ে যদি সৎ থাকে আপনি বলেন, আমি পক্ষে থাকবো। কিন্তু আর কখনো এই টাকা দিয়ে আপনারা কেউ ভোট দিবেন না। আপনাদের কাছে যারা যাবে, যদি টাকা দেয়, এত টাকা বেশি হয়ে গেছে, টাকাটা নেবেন, খাবেন, ভোট দিবেন না। ডিরেক্টর মনে থাকবেন তো, নগদ নারায়ণ আসলে নারায়ণ দিতে হবে, কিন্তু খাবো, ভোট দিবেন না। মানে নগদ নারায়ণ মুক্ত রহনপুর পৌরসভা যদি হয়, তাহলে কিন্তু রহনপুর পৌরসভার আসল যে সৌন্দর্যটা সেটা ফুটে উঠবে। তো যাই হোক, একটা রাস্তা আছে বাইপাস, সেটা আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম, যেটা উদ্ধৃত হয়নি, কেউ উদ্ধার করতে পারেনি, আশা করি ভবিষ্যতে হবে। তো এখন আমার যেটা প্রশ্ন, মেন রাস্তাটা যেহেতু আপনার চলে যাচ্ছে এমপি উত্তর, ওটা এমপির দায়িত্বে থাকে, তো পৌরসভার যে দায়িত্বে থাকে তার মধ্যে হচ্ছে ফুটওভার ব্রিজটা পৌরসভার দায়িত্বে থাকে। কিন্তু আমাদের তেঁতুল মোড় ক্রস করে আসতে হয় কয়েকটা স্কুলের ছাত্রদের, তার মধ্যে হচ্ছে আপনার রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতন, তোজামিল হোসেন একাডেমি, রহনপুর এবি স্কুল, এই পাশে হচ্ছে সূর্যোদয়, এই পাশে মহিলা কলেজ, গার্লস স্কুল, দুইটা প্রাইমারি কলেজ, দুটা প্রাইমারি স্কুল, ভূমি অফিস, সমস্ত কিছু পারাপারের জন্য এই তেঁতুল মোড়ের যানজটটা খুব রিস্কি। যখন একটা ছেলে, একটা 5 বছরের বাচ্চা বা 7 বছরের বাচ্চা স্কুল যাবে, তাকে কিন্তু একজন গার্জিয়ান ধরে নিয়ে যেতে হয়, কারণ তেঁতুল মোড়টা ক্রস করতে হবে। তো এই তেঁতুল মোড়ে কি কোনো ফুটওভার ব্রিজের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? কথা হলো, যেহেতু সকল জমামাটি, আমি পূর্বের নাই কারো ক্ষতি করে আমি রহনপুর পৌরসভার উন্নয়ন করতে চাই। এখন বর্তমান সরকার, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব তারেক রহমান বলেছে, আমি সাধারণ মানুষের সাথে আছি। যদি আমাকে মেয়র হিসাবে আপনারা ভোট দেন, আল্লাহ যদি আমাকে সম্মান দেয়, আমি রাস্তা প্রশস্ত করে দেব, সকলের মাটি একবার করে সঠিক মূল্য দিয়ে, আমি কাউকে কষ্ট দিয়ে কিছু করবো না। ফুটওভার করতে গেলেও মানুষের জমি একবার করতে হবে রহনপুর পৌরসভাতে। আর প্রধান সড়কে কাজ করতে পারবেন না, সেটা কিন্তু মেয়রের আওতায় পড়ে না, সেটা হচ্ছে এমপি দেখতে পারবেন। আপনি হয়তোবা দেখতে পারবেন, আপনি হয়তোবা জানেন না, রহনপুর পৌরসভা যতগুলো প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠান পৌরসভার আন্ডারে, সেটা হোক না সরকারি প্রতিষ্ঠান। এই আইনটা আপনি জানেন না, একজন আইনজীবী হিসেবে আমি কিন্তু এটা অভয় দিয়ে বলতে পারি, প্রত্যেকটা প্রতিষ্ঠান ইঞ্চি ইঞ্চি মাটি, ঘাস, আকাশ, বাতাস, পানি সব পৌরসভার আন্ডারে। তোকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আজকে আমার একটা শেষ প্রশ্ন, এই পর্বের শেষ প্রশ্ন হচ্ছে, যদি আপনাকে বিএনপি নমিনেশন না দেয়, তাহলে আপনি স্বতন্ত্র নির্বাচন করবেন, নাকি যাকে বিএনপি নমিনেশন দিবে তার পক্ষে কাজ করবেন? আমি বর্তমানে যেটা শুনলাম, প্রতীক ছাড়া নির্বাচন হবে। হ্যাঁ, প্রতীক ছাড়া। তাহলে বিএনপি নমিনেশন তো দিতে পারবে না, সমর্থন থাকবে, সমর্থন দিতে পারবে। হ্যাঁ, যদি আমাকে সমর্থন না দেয়, যদি যোগ্য লোককে ভোট দেয়, মানে সমর্থন দেয় বিএনপি, আমি তার পক্ষে কথা বলি, তার জন্য খাটবো। যদি সে যোগ্য না হয়, তাহলে সমর্থন দিল আমি নীরব থাকবো, তার জন্য খাটবো না। আমি তার বিপক্ষে যাব না, কিন্তু তার জন্য
আমি মানুষকে গিয়ে বলতে পারবো। যে স্লোগান কোনো দুর্নীতিবাজ, কোনো অন্যায়কারী, চাঁদাবাজ, লুটেরা, জমি দখলকারী, প্রখর দখলকারী, তারা যদি নমিনেশন দেয় বিএনপি, আবার এখানে বিএনপির ভরাডুবি হবে। গত নির্বাচনে ওই লোকগুলো যারা ভোট করেছিল, যারা ভোট দেয়নি বিএনপির ত্যাগ নিয়ে জামাত ইসলামে ভোট দিয়েছিল, তাদের প্রলোভনে যদি বিএনপি করে যায়, আবার এখানে বিএনপির ভরাডুবি হবে। তাই বলবো দলকে, আপনি সঠিক লোক, সৎ লোক এবং যারা সত্যি বলে, সত্যের জন্য লড়াই করে, তাকেই কার্ডটা দিবেন। এই বলে আপনি আমার শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনার ছেলের সঙ্গে আজকে আপনি ইন্টারভিউ দিলেন, আপনাকে যাবতীয় প্রশ্নগুলো আপনার ছেলে, আর আপনি বাপ হয়ে সেটা অতিথির মতো উত্তর দিলেন। আমি তোকে একটাই কথা বলবো, আমি তোর বাপের কোলে পিঠে মানুষ হয়েছি। আমি তোর চাচা বাপ হলেও আমি কিন্তু ওই যে পূর্বে এই যে যে ভালোবাসাটা দিয়েছে, আমি যেন তোকে ওই ভালোবাসাটা দিতে পারি, তোকে যেন ওইভাবে আমি ভালোবাসতে পারি, স্নেহ করতে পারি, তুই যেন আমাকে ওইভাবে সম্মানটা দিস। এই কারণে বলছি, আমার ভাই ছিলেন তোর তোর আব্বা জনাব মরহুম আইজুল ইসলাম, উনি ছিলেন বাংলাদেশ নজরুল সঙ্গীতের প্রথম। আমি তার গান শুনেছি। ওই ওই ইটাই রক্তই তোর শরীরে প্রবাহিত হয়, তোকে এটা ঘুমাতে দেয় না, তাই তুই এসব করিস। আমি খুব ভালোভাবে অনুভব করি এবং প্রাউড ফিল করি যে আসলে আমার ভাইয়ের ঐতিহ্য পারলে তুই ধরে রাখতে পারবি। তোকে আমি মোবারকবাদ জানাই, তুই চালিয়ে যা, আমি তোর সাথে আছি। তো যাই হোক, এতক্ষণ আমরা কথা বললাম অ্যাডভোকেট শেখ শফিকুল ইসলাম কুলুর সাথে। আড্ডা চললো, গল্প চললো, অনেক কথা বললাম, অনেক কথা থেকে গেল যেটা বলতে পারলাম না। ইনশাল্লাহ আমাদের এর পরবর্তী কোনো পর্বে আবারও আসবে শেখ শফিকুল ইসলাম কুলু, আমরা আবার কথা বলবো। তাছাড়া আমাদের আগামী পর্বে থাকবে আরো নতুন কোনো অতিথি। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।